দুর্যোগপ্রবণ অঞ্চলে বসবাসকারীদের জন্য টেকসই স্বল্পমূল্যের ও জলবায়ু সহনশীল আবাসন নির্মাণে জাতিসংঘের গৃহায়ন সংস্থা ইউএন হ্যাবিটেটের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমিরাটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারোয়ার। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের জাতিসংঘের ভাষণ নেওয়া আপনার মূল্যায়ন কি, এবং বিশ্ব নেতাদের আস্থার আনতে কতটুকু কার্যকর হবে? আমি প্রথমত বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুব ভালো বক্তৃতা উনি দিতে পারেন, কাজে ভাষণটা কিন্তু ভালো হয়েছে। মানে গিভেন অল দ্য সিচুয়েশন এবং টাইম লিমিট এবং সব মিলে সব কিছু ব্যালেন্সিং করে ওনার ভাষণটা কিন্তু ভালো হয়েছে এবং আমি সেটাকে সাধুবাদ দিচ্ছি। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে ওনার এই ভাষণের পরপর উনি ওখানে আর্টিকুলেট করেছেন যেমন কি কি সংস্কার উনি করার চেষ্টা করছেন এবং তাতে কি কি অঙ্গীকার উনি পেয়েছেন এবং নির্বাচন উনি দিচ্ছেন, আবার উনি রোহিঙ্গা সমস্যা, গাজা সমস্যা এবং পৃথিবীর ওভারঅল শান্তি এবং ক্লাইমেট, এগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। এখন আমাদের যে নির্বাচন সম্পর্কে উনি যে আশ্বাস দিয়েছেন, অ্যাসিওর করেছেন, এটার একটা প্রভাব চারিদিকে পড়বে, এটা আমার বিশ্বাস। কারণ আমার যেন মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা আর বিশ্ব জনমত সেই একই ধাঁচে চলছে, যেখানে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবর্তন ওখানে ঘটবে, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। আমার মনে হয় এখানে ওনার সার্থকতার একটা আমি দেব, আগে থেকেই এগুলো প্ল্যান করা হয়। তবুও আমি মনে করি যে পরবর্তী পর্যায়ে যে বেশ কতগুলো বিশ্ব নেতা ওনার সঙ্গে এসে দেখা করেছেন, অবশ্য এর অনেকেই হলেন প্রাক্তন, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেক দেশেই কিন্তু, এগুলো ইউরোপের দেশ, লাটভিয়া থেকে শুরু করে আমি দেখছি স্লোভেনিয়া, মানে পুরো মানে রাশিয়ান, মানে ইউএসএসআর থেকে যারা বের হয়ে গেছে সেই দেশগুলো, আবার অন্য বাইরেরও একজন ছিল, দেখলাম আমাদের ইন্ডিয়ান ওশনের মরিশাসও ছিল। কাজে এই তারা তার প্রতি কিন্তু খুব বিশ্বাস স্থাপন করেছে। এবং আমার যেন মনে হচ্ছে যে জেনারেল অ্যাসেম্বলিতে কোনো কিছু করা একটা কঠিন ব্যাপার, কিন্তু ওখানে জনমত সৃষ্টি করা যায়। এবং আমার যেন মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব পজিটিভ একটা ইমপ্রেশন করেছেন, কারণ উনি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু সবার চোখে মানে দৃষ্টি কাড়বে। তার কারণ আমরা জানি নেলসন ম্যান্ডেলা যেটা করেছে সাউথ আফ্রিকাতে, তেমনি আমার মনে হচ্ছে যেন যে যারা জেনারেল অ্যাসেম্বলির অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, তারা আমার মনে হয় এ ব্যাপারে মানে তাকে সমর্থন দেবে। এবং শুধু তাই নয়, তাদের মনে দাগ কেটে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা প্রলম্বিত করার কোনো প্রচেষ্টা করছেন না, রাদার উনি হলেন বাংলাদেশে নতুন করে এক পরিবর্তনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা মোমেন্ট উনি এনে দিচ্ছেন। মোস্তফা সারোয়ার, ট্রাম্প সরকারের ট্যারিফ কিন্তু খুব একটা আলোচ্য বিষয় পুরো বিশ্বে। ট্রাম্প সরকারের ট্যারিফ সহ নানামুখী পদক্ষেপে বিচলিত ভারত সহ বিভিন্ন দেশ। এই বিষয়ে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত মনে করছেন আপনি? না, বাংলাদেশের তো যে নেগোসিয়েশন করা হয়েছে, আমি বলবো যে গিভেন দ্য সিচুয়েশন, যে পরিস্থিতি, তাতে ট্রাম্পের সঙ্গে নেগোসিয়েট করা আমি বলবো একটা বিরাট চ্যালেঞ্জ। হ্যাঁ, সেই চ্যালেঞ্জে আমরা দেখলাম যে ভারত অনেকটা ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন তাদের কিন্তু 50% ট্যারিফ, এবং এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাঝে মাঝে এদিক থেকে ধমক যাচ্ছে, হ্যাঁ আমি যে দেশে আছি সেখান থেকে ধমক যাচ্ছে ভারতের প্রতি। মানে H-1B ভিসার যে বিশাল $100,000 করেছে, এতে এর টোটাল যে H-1B ভিসার তাতে 70% ভারতীয়রা ইম্প্যাক্টেড হবে। এটা কিন্তু মানে গ্রিটিংস, জন্মদিনের গ্রিটিংস এর 3 দিনের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটলো। অন দ্য আদার হ্যান্ড,
বাংলাদেশ নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের ট্যারিফ কিন্তু নিয়ে আসছে 36.5। কাজে এটা একটা সুযোগ আছে, যে এই সুযোগে, যে কারণ হয় কি পৃথিবীর ব্যবসা কিন্তু বন্ধ থাকে না, এটা চলতেই থাকে। এই প্রবাহমান ব্যবসাটাকে যদি মানে বাংলাদেশ ভারত থেকে নিয়ে নিতে পারে আমাদের দিকে, তাহলে সেটা তো বাংলাদেশের জন্য দারুণ মঙ্গল নিয়ে আসবে। এটাই আমার 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 ধারণা। সর্বশেষ যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে গাজা যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যের শান্তি ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমি তো মনে মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে উনি এটা খুব ক্লিয়ার করেছেন, এবং আমি সেটাকে সাধুবাদ দিচ্ছি। এবং উনি যে টু স্টেট সলিউশনের কথা বলছেন, সেটাই হলো, পৃথিবীর প্রায় সব দেশগুলোই এটাকে কিন্তু মানে, ইনক্লুডিং যুক্তরাষ্ট্র। আমাদের মানে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল পলিসি কিন্তু টু স্টেট সলিউশন। কাজেই আমার যেন মনে হয় যে সেদিকেই যেতে হবে, এবং তাতে ওনার ভাষণটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে। তবে এখানে একটা দুঃখজনক ব্যাপার আপনি লক্ষ্য করে দেখুন, যে অন্যান্য যে দেশগুলো, যেগুলো খ্রিস্টান দেশ কিংবা অন্যান্য দেশ, তারা যে ভূমিকাগুলো নিয়েছে, তার সঙ্গে কিন্তু আমাদের মুসলিম দেশগুলো, আহ, মানে আরব দেশগুলো, তার কিন্তু কানাকড়িও করলো না। এটাই সবচেয়ে একটা দুঃখজনক বিষয়। জানেন যে অনেক দেশ কিন্তু এই মানে দক্ষিণ আমেরিকার অনেক দেশ মানে ইসরায়েলের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন ক্যান্সেল করে দিয়েছে। আপনার অনেকে অনেক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু আহ, মানে মুসলিম দেশগুলোর ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। তবে লাস্ট যেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে মিটিংটা, সেই মিটিংটা আমি গুরুত্বপূর্ণ মনে করি, এবং আমার মনে হয় আমি একটা সিলভার লাইনিং, একটা আশার একটা আলো দেখতে পাচ্ছি, যে হয়তো একটা সলিউশন আসবে। তবে আমি বিস্মিত হয়েছি যে বাংলাদেশে যেখানে মানুষ মানে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে তাদের প্রাণ চলে যায়, হ্যাঁ, এবং এটা মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশদের মধ্যে অন্যতম, কিন্তু ওই যে যে দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এ বসলো, তাতে বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল না। এটা আমার মনে দারুণ দুঃখ দিয়েছে, পীড়া দিয়েছে। আমার মনে হয় যেন যে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং সিকিউরিটির যে চার্জে, তারা এই ব্যাপারে খুব একটা ভালো কাজ করছে বলে আমার মনে হচ্ছে না, মনে হয়নি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।